মুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন না, কারণ তিনি হারেননি, এমনটাই মন্তব্য তিনি করছেন। আমরা তো হারিনি, তাহলে পদত্যাগ করতে যাব কেন বা রেজিগনেশন দিতে যাব কেন, এমনই মন্তব্য করতে শোনা গেছে। মানুষ এখন থেকে ট্রোল মিম শুরু করে দিয়েছে যে আমরা কি তবে ডাবল মুখ্যমন্ত্রী দেখতে পাবো, ডাবল ভাতা পাবো। দেখো, একটা কিন্তু হাওয়া বইছিল যে পরিবর্তন আসতে চলেছে, আর আমরা পরিবর্তনের পর যখন রেজাল্টটা দেখতে পেলাম তখন কিন্তু সবাই মোটামুটি আঁচ করতে পারছিলাম যে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রাক্তন, উনি হয়তো ইস্তফা দিতে চাইবেন না। কারণ ভারতের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর এমনভাবেই লিখেছিলেন, কারণ তিনি জানতেন না যে হয়তো এখানে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা করবেন। এটা বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছিল। তবে আজকে আলোচনা করব যে উনি যদি ইস্তফা দিতে না চান তাহলে আইন কী কী পদক্ষেপ নিতে পারে এবং বাংলার মানুষ কেন পরিবর্তন চাইল, আর ওনার ঠিক কী কী ভুল ছিল এবং কেন মুখ ফিরিয়ে নিল সমস্ত মানুষেরা, রাজ্যবাসীরা, সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। একটা ছোট্ট রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করো। দেখো, প্রথমেই যদি আলোচনা করি যে কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের বিচারটা কেন এমন হলো, কেন মানুষ বদল চাইল, আর এই যে পরিবর্তন 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 মানে একটা বিরাট রকমের পরিবর্তন ঘটেছে। তার আগে বলে দিই যে 1977-এর পর এটা কিন্তু প্রকৃত পরিবর্তন হয়েছে 50 বছর পর। কেন বলছি এই কথা, তাহলে একটু এটাকে নিয়ে আমি পরে বলছি। এখন অন্য প্রসঙ্গে আসা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হেরে গেলেন, সাধারণ মানুষের বিচারটা কেন এইভাবে হলো। দেখুন, এই যে পরাজয়, তার প্রথম কারণ হচ্ছে 1 নম্বর, যেটা সবার প্রথমে দেখা যায়, পাহাড় প্রমাণ দুর্নীতি। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন বন্টন, একের পর এক কেলেঙ্কারি তৃণমূলের ইমেজকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যোগ্য প্রার্থীরা যখন রাস্তায় বসে কেঁদেছেন, সাধারণ মানুষ তখন নিঃশব্দে ব্যালটেই উত্তর দেওয়াটা প্রস্তুতি নিয়েছে। প্রতিষ্ঠান বিরোধী হওয়া, দীর্ঘ 15 বছরের শাসনে প্রশাসনের স্থবিরতা এবং নিচু তলার নেতা কর্মীদের দাদাগিরি সাধারণ ভোটারদের অতিষ্ঠ করে তুলেছিল। মানুষের মনে হয়েছিল পরিবর্তন এবার জরুরি। দলের ভেতরেই শুভেন্দু অধিকারের মতন যখন একসময় সেনাপতিদের বিরোধী শিবিরে চলে যাওয়া এবং তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল ভোটারদের মনে আস্থার অভাব তৈরি করেছে, এটাকে বলা হয় সাংগঠনিক ভাঙন এবং গোষ্ঠী দ্বন্দ্ব। এবারে আসবো সংবিধান কি বলছে। রাজভবন বনাম নবান্ন। দেখুন, প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা না দেন তবে রাজ্যপাল ঠিক কী করতে পারেন। ভারতের সংবিধান কিন্তু এখানে অত্যন্ত স্পষ্ট। দেখো, অনুচ্ছেদ 146-এ বলা আছে যে মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা রাজ্যপালের সন্তোষ বা প্লেসার অনুযায়ী পদে বহাল থাকেন। এখানে সন্তোষ মানে ব্যক্তিগত পছন্দ নয়, বরং বিধানসভায় গরিষ্ঠতা থাকা। যেহেতু তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাই রাজ্যপাল আইনত তাকে বরখাস্ত করতে পারেন। অনুচ্ছেদ 172, ডেডলাইন 7ই মে 2021-এর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে 2026। অর্থাৎ 7ই মের পর মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে থেকে সরে না দাঁড়ান তবে তার হাতে থাকা সমস্ত সাংবিধানিক ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। রাজ্যপালের অস্ত্র, দেখো, রাজ্যপাল সরাসরি নবনির্বাচিত বৃহত্তম দলের বিজেপি নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। যদি বিদায়ী মুখ্যমন্ত্রী নবান্ন ছাড়তে অস্বীকার করেন তবে রাজ্যপাল কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে তাকে সরাতে পারেন। একে বলা হয় সাংবিধানিক কাঠামোর ভাঙন। যদিও ভারতের সাংবিধানিক কাঠামোর ভাঙনটা কেউ চায় না। দেখুন, ফলাফলটা কি হতে পারে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে ভোট কারচুপি করা হয়েছে, দাবি করেছেন পুনর্নির্বাচনের, কিন্তু নির্বাচন কমিশন এবং ভিভিপ্যাট এর তথ্য সেই দাবিকে নাস্যাৎ করে দিয়েছে এবং সেরকম অসঙ্গতি দেখা যায়নি ভোট গণনার দিকে।
এই অবস্থায় জেদ ধরে রাখাটা কি সমাধান বলে মনে হয় তোমাদের? যদি পরিস্থিতি আরও জটিল হয় তাহলে কি ঘটবে? মানে এর পরেও যদি কোনো রকম বাধা দান করা হয় তাহলে ঠিক কী ঘটবে? যদি এমনটা হয়, রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠাবেন, পুরানো ক্যাবিনেটকে বরখাস্ত করে গেজেট নোটিফিকেশন জারি করবে। এরপরও ক্ষমতা না ছাড়লে আইন শৃঙ্খলার সাথে বল প্রয়োগের আইনি সংস্থানও রয়েছে। যদিও সংবিধানের ভাষায় এভাবে বল প্রয়োগ করাটা মানে কেউ প্রয়োজন মনে করে না, চায় না, কিন্তু বুঝতেই পারছো এরপর আমি কি বলতে চাইছি বা কি বোঝা যাচ্ছে। দেখুন, গণতন্ত্র কিন্তু একমাত্র সাধারণ মানুষের রায়ের কাছে মানে মাথা নত করা। গণতন্ত্র মানে এটা হচ্ছে সাধারণ মানুষের রায়। পরাজয় মেনে নেওয়াটা কিন্তু একজন জননেতার প্রকৃত পরিচয়। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এখন লেখালেখি হচ্ছে যে যখন টিএমসি সরকার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে 34 বছরের বাম শাসনটাকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছিল, তখন নাকি পুরোপুরি ফলাফল ঘোষণা হয়নি, তার আগেই বুদ্ধবাবু নিজে থেকেই পদত্যাগপত্র লিখে মানে ইস্তফা দিয়ে নেমে যান সেটি দিয়ে, এমনটা লেখা হচ্ছে। তিনি মানে কোনো রকম গণ্ডগোল তো করেননি, মানে এটা হচ্ছে প্রকৃত জননেতার পরিচয় দিয়েছিলেন, এটা সবাই লেখালেখি করছে এখন। আর এটা হচ্ছে জনগণের রায়কে মানে নিজের পরাজয়কে মাথা পেতে নেওয়া, আর এটা কোথাও গিয়ে মনে হয় নিজ সংবিধানকে গুরুত্ব দেওয়া। তো এটা হচ্ছে আসল কথা, যে জননেতার প্রকৃত পরিচয় হচ্ছে পরাজয় মেনে নেওয়া এবং জনগণের রায়কে সম্মান জানানো। 7ই মে 2026 তারিখটি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায় কি মর্যাদাপূর্ণভাবে বিদায় নেবেন, নাকি জেদ ধরে বাংলার পরিবেশকে আরও অশান্ত করে তুলবেন বলে মনে হচ্ছে? আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নন, সে নবান্নই হোক বা রাজপথ। বাংলার মানুষ এখন শান্তিতে ক্ষমতা বদল দেখতে চায়। তো আপনার কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কি ইস্তফা দেওয়া উচিত, নাকি পুনর্নির্বাচনের দাবিটা সঠিক? যদিও পুনর্নির্বাচন সব কিছু ঠিকঠাক আছে, সেখানে আর একবার পুনর্নির্বাচনের কোনো কথা হয় না। এরপরে আসি, তখন আমি বলছিলাম যে 50 বছর পরে যে প্রকৃত পরিবর্তন হলো, তাহলে প্রশ্ন জাগতে পারে কি যে তার আগে বাম শাসন এসেছিল, তারপরে তৃণমূল কংগ্রেসের শাসন, পরিবর্তন কি আসেনি? কোনোবারই এসেছিল, কিন্তু মানুষ এইভাবে অর্ধেক পরিবর্তন চায়নি। আচ্ছা, প্রসঙ্গটা তাহলে ভালো করে ব্যাখ্যা করি। 1977 সালে বামফ্রন্টের 1977 সালের পরে যে মানে বামফ্রন্টের ক্ষমতা দখল ছিল একটা দীর্ঘস্থায়ী শাসনের শুরু 34 বছরের জামানা, কিন্তু মানুষের অভিযোগ ছিল সেই শাসন ব্যবস্থা সময়ের সাথে সাথে স্থবির হয়ে গিয়েছিল। মানুষের অভিযোগ সেটাও কিন্তু স্থবির হয়েছিল, হয়তো এতটা নয়, কিন্তু 2011-র পরিবর্তনটা আশা জাগিয়েছিল। 15 বছর পর মানুষ কি দেখলো তারপরে? যে কেবল মুখ বদলেছে, দুর্নীতি আর দাদাগিরির সংস্কৃতি বেড়ে গেল আরও। মানুষের প্রতি তোষণ শুরু হয়ে গেল। দেখো, 1977 থেকে 2026 মাঝখানে কেটে গেছে 50 বছরের মতন সময়। বাংলার মানুষ একবার বামপন্থীদের ওপর ভরসা করেছিল, একবার দিদির ওপরে, কিন্তু আজ 2026-এর এই রায় প্রমাণ করে দিচ্ছে যে মানুষ আর অধিক পরিবর্তন চায় না, তারা চেয়েছিল শিকড় থেকে উপড়ে ফেলা একটা আমূল পরিবর্তন। ইয়েস, দেখো, অভয়াকাণ্ড যখন হয় তখন কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেল। আরজিকর কাণ্ড বা অভয়াকাণ্ড বা এরকম অভয়াকাণ্ডের মতন আরও অনেক কাণ্ড আছে যেখানে বিচার হয়নি। বাংলার মানুষের মনের ভেতর যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল তা সরকার বুঝতেই পারেনি, হয়তো বুঝতে পেরেছিল, চেষ্টাই করা হয়নি। সাধারণ মানুষ মানে গুরুত্ব দেওয়া হয়নি, সাধারণ মানুষ বিচার চেয়েছিল, কিন্তু বদলে মিলেছে হুমকি আর ধামাচাপা দেওয়ার চেষ্টা। রাস্তায় যে মানুষগুলো অনশনে নেমেছিল, সেই মানুষগুলোর ওপর যখন একটু সহানুভূতি এলো না, তখন সেটাও কিন্তু ভাবিয়েছিল সাধারণ মানুষকে, যে ভাঙনি সাধারণ মানুষের মধ্যবিত্ত পরিবারগুলোকে তৃণমূলের থেকে দূরে সরিয়ে দিয়েছে, মানে মন ভাঙনের যে
খেলাটা গড়ে উঠেছিল। কেন হারলো তৃণমূল, এর উত্তর লুকিয়ে আছে তিলোত্তমা বা অভয়ের বিচারে বা সাধারণ মানুষের উপর ওই যে কর্মসংস্থান উঠে যাওয়া, ভাতা দিয়ে সেটাকে ভুলিয়ে দেওয়া যায়নি। দম্ভ যখন সাধারণ মানুষের চোখের জল দেখতে পায় না, তখন মানুষ ব্যালট বক্সে তার উত্তরটা দিয়ে যায় একেবারে মনে মনে। যেটা পরে রায়টা বেরোয় তখনই জানা যায় যে সাধারণ মানুষের রায়, জনতার রায় ঠিক কত বড় পরিবর্তন চায়। তো এটি ছিল বাংলার ঘরে জমে থাকা নিরাপত্তাহীনতার এক প্রতীক। সেই বিচার না পাওয়ার যন্ত্রণাই আজ নবান্নের ভিতটাকে নাড়িয়ে দিয়েছে। কেন্দ্র এবারে আসি ডবল ইঞ্জিন সরকার উন্নয়নের নতুন আশা। কেন্দ্র এবং রাজ্যে আলাদা দলের সরকার থাকায় এতদিন যে সংঘাতের রাজনীতি চলেছে, যেমন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল বা টাকা আটকে যাওয়া, মানুষ তা থেকে মুক্তি চেয়েছে। একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি বাড়বে বলে মনে হয়। এই ডাবল ইঞ্জিন তত্ত্বটি আবারও বাংলার মানুষ গ্রহণ করেছে। বাংলার মানুষ এবার একেবারে সংঘাত নয়, সমন্বয় চেয়েছে। কেন্দ্র আর রাজ্যের দড়ি টানাটানিতে সাধারণ মানুষের পকেটে টান পড়ছিল। আয়ুষ্মান ভারত হোক বা কিষাণ নিধি, কেন্দ্রীয় প্রকল্পগুলো কেন বাংলার মানুষ পাবে না আর যেন পায়, সেটাই হচ্ছে কথা। এই প্রশ্নই আজ দিল্লির সাথে কলকাতা সুর মিলিয়ে দিয়েছে। গত 15 বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল কেবল বিশেষ কিছু গোষ্ঠী বা ক্যাডারদের সুবিধা দেওয়ার, সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের ছাতার নিচে নেই, তার ওপর যে তোষণ আর প্রশাসনিক জুলুম চলেছে, তার ফল হচ্ছে এই ভোটটা। তো 15 বছর ধরে চলা তোষণের রাজনীতি আজ পরাস্ত হয়েছে। সাধারণ মানুষ যারা শুধু শান্তিতে বাঁচতে চেয়েছিল, যারা তোলাবাজি আর সিন্ডিকেট রাজ থেকে মুক্তি চেয়েছিল, তারা আজ জোট বেঁধেছে। তবে একটা কথা বলতে পারি যে দাবি রাখতে পারি যে আশা করি এবারে সাধারণ মানুষের প্রতি আপনারা আর অবিচার করবেন না। সাধারণ মানুষের কান্নার এবং তারা যে রায়টা দিয়েছে, যে জয়টা করেছে আপনাদের, সেটার দাম বা সেটার যথেষ্ট মূল্য দেবেন। যে সংকল্প পত্রগুলো করা হয়েছিল, মহিলাদের অন্তঃসত্ত্বাকালীন থাকার সময় টাকা দেওয়া থেকে শুরু করে 3000 টাকা বেকার ভাতা এবং মহিলাদের অন্নপূর্ণা যোজনা, তারপরে বাসে মহিলাদের ফ্রি, তারপরে প্রতিবন্ধীদের অবশ্য বলা হয়নি, তবে আমি একটা কথা এখানে অ্যাড করছি, সংযোজন করছে, প্রতিবন্ধীদের জন্য যেন অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবা হয়। আর আরও যে সংকল্পপত্রগুলো করা হয়েছিল কর্মসংস্থান নিয়ে, সেগুলো যেন যথাযথ পালন করা হয়, তাহলে কিন্তু বাংলার মানুষ আবারও ছুঁড়ে ফেলে দিতে পারে। তো সেটা মাথায় রেখে আশা করি আস্তে আস্তে গড়ে উঠবে। তো সাধারণ মানুষ তো তার জন্য আছে, প্রতিবাদ করার জন্য। আপনাদের মূল্যবান মতামতটা জানান যে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমিডিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। ভিডিও শেষে একটা ছোট্ট কথা বলি, আমাদের এই চ্যানেল কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলে না, শুধুমাত্র তথ্যের উপর ভিত্তিতে, নিউজ মিডিয়ার উপর ভিত্তিতে আমরা ভিডিও বানাই। তো আজকের পরিশেষে একটা কথা বলতে হয় সাধারণ মানুষের হয়ে, যে সাধারণ মানুষ, জনগণই হচ্ছে শেষ কথা। তো জনগণের দিকে গুরুত্ব না দিলে সে যে কোনো সরকারি হোক, তাকে উচ্ছেদ করতে আমাদের সাধারণ মানুষ দুবারও ভাবে না। সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বাড়াবাড়িটা আর মেনে নিতে পারে না। বন্দে মাতরম। আর হ্যাঁ, সাধারণ মানুষের জয় হোক, সবার ভালো হোক, সুস্থ রাজনীতি গড়ে উঠুক, কর্মসংস্থান গড়ে উঠুক। এই যে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা যখন এক হয়েছে, তাহলে কেন্দ্র এবং রাজ্য মিলে সব রাজ্যবাসী উপকৃত হবে বলেই আমার মনে হয়, সেটাই আমি আশাবাদী।